ওকে, গতদিন আমরা পড়ছিলাম গ্যাসের মৌলিক স্বীকার্য পর্যন্ত। আজকে হবে আণবিক তত্ত্ব দিয়ে শুরু করবো, ঠিক আছে? আজকে আমরা টোটাল টপিক পড়বো হচ্ছে 4টা। একটা হচ্ছে গ্যাসের আণবিক তত্ত্ব, দেন আদর্শ হয়েছে চাপের রাশিমালা কিভাবে প্রুফ করছে। এখন তোমরা বলো যে ভাইয়া সৃজনশীল তো প্রুফ খুব একটা লাগে না, প্রুফ আসেও না, সো এটার খুব একটা দরকার নেই। বাট আলটিমেটলি এই প্রুফ থেকে আমরা যতগুলো নতুন ইকুয়েশন আজকে জানবো বা শিখবো, সেটাই কিন্তু তোমার ম্যাথমেটিক্সে খুব কাজে লাগবে এই চ্যাপ্টারে। সো এই প্রুফের প্রত্যেকটা পয়েন্ট খুব ইন্ডিভিজুয়ালি বোঝা উচিত। তারপরে হচ্ছে গতিতত্ত্ব, আর মানে যে সূত্রটা শিখবো আমরা আদর্শ এসে, তার সাহায্যে হচ্ছে তোমার বয়েল চার্লস সূত্রগুলোর প্রুফটা আবার দেখবো। এটা খুব শর্টকাটে দেখা দিলেই হবে। দেন হচ্ছে গড় মুক্ত পথ, যেটার সংজ্ঞা হচ্ছে গতদিন আমরা ওই যে মৌলিক স্বীকার্য কিছুটা বলছিলাম, সেটা ইন ডিটেইল পড়বো আজকে সূত্র সহ। দেন পড়বো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আর শক্তির সমবিভাজন নীতি, এই কয়টা টপিক। ওকে, তো গ্যাসের আণবিক গতিতত্ত্ব। গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলতে কি বুঝি আমরা আগে নামটা ভালো করে খেয়াল করি। বলছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব। আণবিক গতিতত্ত্ব, আণবিক মানে কি? অণু থাকবে এবং তার গতিতত্ত্ব হচ্ছে তার গতিশীলতা নিয়ে কিভাবে হয়, বা গতিশীলতা কিভাবে লাভ করে, কখন গতিশীলতা কম হয়, বা গতি শক্তি কেমন। সো গতির সাথে রিলেটেড যে কোনো টার্মগুলি আমার গতিতত্ত্বে থাকবে, তাই না? তার মানে গ্যাসের আণবিক গতিতত্ত্বে আমরা গ্যাসের অণুগুলোর গতিশীলতা নিয়ে পড়াশোনা করব। তো এখানে আমরা কি বললাম যে গ্যাস, প্রত্যেকটা গ্যাস অণু নিয়ে গঠিত, এটা আমরা জানি। তো আবার তাপ একটা শক্তি আছে, গ্যাসের অণুগুলো গতিশক্তি লাভ করে কিভাবে, মুভ করে। আমরা তো জানি ইতস্তত ভাবে গ্যাসের অণুগুলো এদিক থেকে সেদিকে মুভ করতেছে। গতদিন আমরা একটা পাত্র পেয়েছিলাম এরকম, লাইক দিস। এই পাত্রটায় যদি আমার গ্যাস থাকে, এখানে অসংখ্য অণু আছে যারা ইতস্তত মুভ করতেছে এই পুরো জায়গাটার মধ্যে, যেটা আয়তন আমরা ভি বলছিলাম। তার মানে পুরো ভি আয়তন জুড়ে গ্যাসের অণুগুলো থাকবে, তাই গ্যাসের আয়তন হবে ভি। এবং এরা নিজেদের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে। আর আমরা মৌলিক স্বীকার্য থেকে পড়ছি যে অণুগুলো যেহেতু স্থিতিস্থাপক, তাই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হয়, ফলে তাদের আকারের কোনো পরিবর্তন হয় না। তো গতিশক্তিও কোনো হ্রাস পায় না। গতিশক্তি হ্রাস পায় না বলতে আমরা কি বুঝতেছি, যে মুভ করতে গিয়ে আমি যখন বাড়ি দিচ্ছি, আমার জাস্ট ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বাট গতিশক্তির মানের কোনো চেঞ্জ হয় না। এই জিনিসটা আমাদের বোঝা আজকে দরকার। আচ্ছা, তো এখানে আমাকে সংজ্ঞাটা বলছে বায়বীয় পদার্থের আচরণের নিয়মগুলো পেতে যে তত্ত্ব সৃষ্টি হয়েছে, সেই তত্ত্ব হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব নামে পরিচিত। এখন গ্যাসের গতিতত্ত্ব কি হয়? আমি যত বেশি পরিমাণে তাপ শক্তি প্রয়োগ করবো, তাপ শক্তিকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, দেখা যাচ্ছে ক্লিয়ার লেখা? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি নিজে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে প্রবলেম। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বড় হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে। কিউ দিয়ে প্রকাশ করি। কিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি এম এস ডেল থিটা, এরকম পড়ছিলাম। সো এই অধ্যায়ে আমাদের খুব বেশি প্রয়োজন নাই এই সূত্রটা। তো আমরা যত পরিমাণে তাপ শক্তি প্রয়োগ করব, থিটা, ডেল থিটা মানে কি? টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক আছে কার? তাপের। তাপ যত পরিমাণে বৃদ্ধি পাবে, যেহেতু এটা সমানুপাতিক, এমএস যদি আমি ফিক্স করি তখন সমানুপাতিক হয়ে যাবে, তখন থিটা কি হবে? বৃদ্ধি পাবে। সো তাপ যত পরিমাণে বৃদ্ধি হবে, টেম্পারেচারও তত পরিমাণে বৃদ্ধি পাবে। সো আমি যত তাপ শক্তি দিব এখানে, আমার টেম্পারেচার বৃদ্ধি পাবে, এবং তাপ শক্তিগুলো এই অণুগুলো গ্রহণ করে অনেক বেশি পরিমাণে ইতস্তত গতিশীল হবে। সো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যত পরিমাণে তত ইতস্তত গতিশীল হবে, যত গতিশীল হবে তত তার মানে কি গতিশক্তি বৃদ্ধি পাবে, কারণ গতিশক্তি কিসের সাথে সম্পর্কিত? হাফ এম ভি স্কয়ার, বেগের সাথে সম্পর্কিত। সো আমরা বুঝতে পারলাম যে গতিশক্তি বৃদ্ধি পায় যখন টেম্পারেচার বৃদ্ধি করি। যেহেতু ভি এর সাথে এটা সমানুপাতিক সম্পর্কে আছে, তার মানে ইকেটাও টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকবে। সো আমার পুরো গ্যাসের আণবিক গতিতত্ত্ব এটাই আমাকে বলে যে অণুগুলো গতিশীল হয় যখন তাপ শক্তি প্রদান করা হয়, অণুগুলো থেকে তাপ শক্তি সরায় ফেললে অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়। এটা হচ্ছে আমার মেইন তত্ত্ব, মানে মুভমেন্টটা কিভাবে করে সেটা আমরা জানলাম।
এখন অণুর গতিশক্তি কখন শূন্য হয়ে যাবে? যখন টি এর ভ্যালু শূন্য হয়ে যাবে, আমার তখন কমন সেন্স বলে। আর টি এর সর্বনিম্ন ভ্যালু কত? 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা গত দিনের ক্লাসে কার্ভ সহ বুঝছিলাম যে এর থেকে ছোট নিচে কোনো টেম্পারেচার হতে পারে না, তাই না? আচ্ছা, তারপর বলো যে এই যদি আমরা এই টপিকটা বুঝি, মানে টেম্পারেচারের সাথে যে তার গতিশক্তি বৃদ্ধি পায় হ্রাস পায়, তখন আমরা এইসব ঘটনার মাধ্যমে ব্যাপন, অভিস্রবণ, শতবাষ্পীভবন, তারপর হচ্ছে গ্যাসের প্রসারণ, ব্রাউনীয় গতি, এগুলো সব ব্যাখ্যা করতে পারবো। তো গতিতত্ত্ব আমাকে বলে যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পায়, হ্রাস পায়, তো এটা একটা সমানুপাতিক সম্পর্ক। এটাই হচ্ছে গতিতত্ত্বর মেইন বেসিক কথা। আর বাকিটা তোমরা জাস্ট রিড করো বই, পেয়ে যাবে, একই কথাই পাবে, এর বাইরে কিছু নেই। এখন বলতে পারো যে ভাইয়া ব্যাপন কি, অভিস্রবণ কি, শতবাষ্পীভবন কি, এগুলো কেমিস্ট্রিতে খুব ইন ডিটেল আছে, জাস্ট আমি একটু শর্টকাটে বলে দিই যদি এগুলো লাগবে না, একটু শর্টে আইডিয়া রাখো। ব্যাপন জিনিসটা হচ্ছে অধিক পরিমাণে একটা জায়গায় মনে করো অধিক পরিমাণে পানি আছে, আর একটা জায়গায় কম পরিমাণে পানি আছে। অধিক পরিমাণে পানির চেয়ে থেকে কম পরিমাণে পানির দিকে পানিটা নর্মালি ফ্লো করবে, বা ঘন জায়গা থেকে ঘনত্ব যত বেশি হবে সেখান থেকে হালকা ঘনত্বের দিকে কোনো পদার্থ ফ্লো করে। এই যে ধর্মটা, এটাকেই বলে ব্যাপন। খুব সিম্পলি বললাম নিজের ভাষায়। এখন এটা আর বলবো না, ইন্ডিটা বলবো না, এগুলো ব্যাপন পড়লে তখন ইনশাল্লাহ পড়বা। অভিস্রবণ জিনিসটা কি? অভিস্রবণ হচ্ছে একটা বিশেষ ধরনের ব্যাপন। ব্যাপন সে জানলাম, ব্যাপন। অভিস্রবণ, অভিস্রবণ হচ্ছে বিশেষ ধরনের ব্যাপন। এখন চিন্তা করো যে একটা চিনি, মানে একটা পানি নিলাম, 1 লিটার পানি নিলাম, সেখানে কিছু 100 গ্রাম পরিমাণে চিনি মিশাইলাম। তারপর তুমি কি করলাম, আরেকটা পাত্রে 1 লিটার পানি নিলাম, সেখানে 50 গ্রাম পরিমাণে চিনি মিশ্রিত করলাম। তো কোন জায়গায় চিনির ঘনত্ব বেশি হবে? যেখানে 100 গ্রাম চিনি মিশ্রণ করতেছো সেখানে না? মনে করো এরকম একটা পাত্র, এখানে আমি 100 গ্রাম চিনি দিচ্ছি, 1 লিটার পানি নিচ্ছি, এই পানির মধ্যে আমি 100 গ্রাম চিনি মিশ্রিত করতেছি। এখানে একটা ছোট নল আছে, নল দিয়ে কানেক্ট করা যায়, এখানে একটা বাল্ব আছে, মনে করো বাল্ব আছে, বাল্বটা খুলে দিলে পাত্র দুটো কানেক্টেড হয়ে যাচ্ছে। এই পাত্রেও 1 লিটার পানি আছে, আর এখানে আমি মিশাচ্ছি কি 50 গ্রাম চিনি। তাহলে 100 গ্রাম চিনিতে চিনির ঘনত্বটা বেশি হবে এই দ্রবণে, আর এই দ্রবণে তোমার চিনির ঘনত্ব কম হবে। এখন আমি যখন বাল্বটা খুলে দিব, দুইটা ঘটনা ঘটবে, যে চিনির দ্রবণ থেকে চিনির পরিমাণ কিছু পরিমাণে এইদিকে মুভ করবে, তার মানে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে চিনি মুভ করলো। এটা কি হইলো? এটা হলো ব্যাপন। ব্যাপন। কিন্তু একইভাবে যখন আমি দুইটা দ্রবণ নিব, এই দ্রবণে কিন্তু পানির ঘনত্ব কম, সরি, এই দ্রবণে চিনির পরিমাণ বেশি কিন্তু চিনির পরিমাণ কম কিন্তু পানির ঘনত্ব বেশি, আর এই দ্রবণে চিনির পরিমাণ বেশি, পানির ঘনত্ব কম। সো আমি যদি পানির ডিরেকশন চিন্তা করি, পানি কোন দিকে যাবে? এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে, এদিকে যাবে না? সো পানির এই যে পানির জন্য যে ব্যাপনটা হচ্ছে, সেটাকে আমরা দ্রবণের জন্য বলবো কি? অভিস্রবণ। সো অভিস্রবণ সবসময় কি হয়? ব্যাপনের উল্টো দিকে হয়, ব্যাপনের উল্টো দিকে হয়। বুঝতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, সো দ্যাটস ইট। দেন হচ্ছে শতবাষ্পীভবন। শতবাষ্পীভবনে কি হয়? কোনো টেম্পারেচার প্রয়োগ করা ছাড়া আমি যদি একটা পাত্রে কিছু পরিমাণে দ্রবণ নিয়ে খোলা স্থানে রেখে দিই, সে অটোমেটিক নর্মাল টেম্পারেচারে যদি বাষ্পীভূত হয়ে যায়, এই কাহিনীটা হচ্ছে শতবাষ্পীভবন নামে পরিচিত। দেন গ্যাসের প্রসারণ, এটা আমরা জানি টেম্পারেচার বাড়লে গ্যাস প্রসারিত হয়, আর টেম্পারেচার কমালে বা প্রেসার প্রয়োগ করলে গ্যাস সংকুচিত হয়। ব্রাউনীয় গতি সম্পর্কে আমরা সামনে পড়বো। ওকে, শেষ। আচ্ছা, এটা হচ্ছে আমার আণবিক গতিতত্ত্ব। নেক্সট টপিকে আমরা আসতেছি গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ, সর্বাধিক সম্ভাব্য বেগ, গড় বর্গবেগ, যাই হোক, 3টা টপিক। কি কি আসবে আমার? ফার্স্ট হচ্ছে গড় বেগ। গড় বেগের এক্সপ্রেশন হচ্ছে সি বার, সি দিয়ে আমি ভেলোসিটি মিন করতেছি। গড় বর্গবেগ, বর্গবেগ সি, দেখো আমি কিভাবে লিখতেছি, গড় বেগ, গড়ের সাইন হচ্ছে এই বার সাইনটা হচ্ছে গড়ের সাইন, দেন বেগ।
গড় বর্গ বেগ মানে হচ্ছে গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ। তারপর হচ্ছে কি আমার মূল গড় বর্গ বেগ। মূল মানে হচ্ছে রুট, গড় বর্গ বেগ। বুঝা গেল? মানে জি ভাইয়া। প্যাঁচায় ফেলার মতো কিছুই নাই, জাস্ট নাম পড়তে পড়তেই তুমি সাইন গুলো লিখতে পারবা। আর এটাকে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। ইংলিশ টার্মটা কেন বলে? তাহলে রুট RMS। মিন স্কয়ার, হ্যাঁ আরএমএস। আরএমএস ওয়ার্ডটা তুমি অনেক শুনবা সামনে, সো আরএমএস টাকে বোঝানোর জন্য এটা। এবং আমাদের আজকে এই তিনটা টার্মের মধ্যে এই মূল গড় বর্গবেগ টার্মটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা বুঝি যে মিন ভ্যালোসিটি জিনিসটা কি, খুব কমন যে একটা গ্যাস তো অসংখ্য পরিমাণে অণু নিয়ে গঠিত। আমরা যদি গ্যাসের ক্ষেত্রে কল্পনা করি, প্রত্যেকটা অণু কিন্তু সেম গতিতে মুভ করতেছে না, তাই না? সেম গতিতে মুভ করবে না। তো আমরা কি করব, প্রত্যেকটা অণুর গতিবেগ নিব, বেগ নিয়ে তাকে জাস্ট যোগ করে মোট অনুসংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি কি পাবো? গড় বেগ পাবো। অ্যাজ ইউজুয়াল যে অনুসংখ্যা যদি c1 প্লাস c2 প্লাস c3 প্লাস ডট 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 cn পর্যন্ত হয়, টোটাল অনুসংখ্যা কত? nটা। সেটা ক্যাপিটাল N দিয়ে এখানে প্রশ্ন, আমি n দিয়ে প্রশ্ন। সো এটা হচ্ছে গড় বেগ। এখন গড় বর্গ বেগ বলছে, বেগের বর্গ করতে হবে। তার মানে আগের মতোই সূত্র থাকবে, n দিয়ে ভাগ করব, জাস্ট সবগুলোর স্কয়ার নিব, তাই না? সি এন স্কয়ার, এই হচ্ছে আমার সূত্র। এটা বুঝে গেল। এখন মূল গড় বর্গবেগ, এই জিনিসটা কি হবে? এই যে গড় বর্গবেগ করলাম, তাকে জাস্ট রুট করে দিব, তাহলেই মূল গড় বর্গবেগ পাওয়া যাবে। কারণ c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট cn স্কয়ার বাই n। এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া গড় বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ জিনিসটা তো অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে এটাকে স্কয়ার করলাম আবার রুট করলাম, আমি তো আবার গড় বেগেই ব্যাক করলাম, তাই না? সো দুইটার ভ্যালু তো সেম আসার কথা। এই দুইটার ভ্যালু, এটার ভ্যালু আর এটার ভ্যালু তো সেম আসার কথা। এটার ভ্যালু না একটু বেশি আসবে, কারণ এটাকে বর্গ করে আমি গড় করতেছি। এটাতে তো নরমাল গড় করছি, এখানে বর্গ করে গড় করছি প্রত্যেকটা বেগকে। এখানে প্রত্যেকটা বেগকে বর্গ করে গড় করে তার আবার রুট নিছি। এখন স্কয়ারের তো আবার রুট করে ফেললাম, তাহলে আমি আগের ফর্মে ব্যাক করব না? সো এটা কেন হয় না এবং কেন আমার আলাদাভাবে এই জিনিসটা পড়া লাগে, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না ভাইয়া। আচ্ছা আসি খুব বেসিক বেগ নিয়ে চিন্তা করি। বেগ একটা ভেক্টর রাশি না? হ্যাঁ। আচ্ছা, বেগের একটা মানও থাকবে, দিকও থাকবে। এখন নরমাল যদি 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার করতাম, তাহলে এক ধরনের ভ্যালু আসতো এবং তার রুট করলে কিছু একটা আসতো। কত আসতো? মনে করো 25 প্লাস 36 সামথিং, একটু বেশি, মানে রুটের মধ্যে এটা দশমিকে একটা ভ্যালু আসতো। 6 5 1 51 3 2 61, এটা রুট ওভার 61 টাইপের একটা ভ্যালু আসছে। বাট বেগের ক্ষেত্রে কি এরকম বীজগাণিতিক যোগ হয়? তা কিন্তু হয় না। বেগের ক্ষেত্রে ডিরেকশন থাকে। বা 5 স্কয়ার যদি তুমি যোগ করো, সেখানে আসতো কত? 25 5 এর স্কয়ার হচ্ছে 5 রুট টু 5, এরকম একটা ভ্যালু আসতো যদি আমি এরকম করতাম। কিন্তু আমি যখন বেগ চিন্তা করি, বেগটা এদিকে হইতে পারতো এই 5টা, আর এই 5 বেগের ভ্যালুটা এদিকে হইতে পারতো। 5 মিটার পার সেকেন্ড হইতে পারতো কোনো একটা অণুর বেগ, আরেকটা অণুর বেগ হইতে পারতো 5 মিটার পার সেকেন্ড, বাট ডিরেকশন পুরাই বিপরীত। তখন কি করতো? এই বেগের মানটা এই বেগের মানটাকে নাকচ করে দিত না যোগ করে দিলে ভেক্টরের নিয়ম অনুযায়ী? তখন আমার গড় ভ্যালু আসতে কত? 0। ডিরেকশন যখন আমি কনসিডার করব, তখন এই দুইটা বেগের গড় ভ্যালু আসতো 0। আর আমি যখন বর্গ করে যোগ করতেছি, আমার আসছে কত? রুট টু 5। শুধু 5 প্লাস 5 বাই 2 করো, আর এখানে রুট টু 5 প্লাস 5 বাই 2, তাহলে আবার রুট 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 5 আসতেছে। তার মানে আমার গড় বেগ এখানে কত আসতেছে? 5ই 5। আসতেছে। এই দুইটার 5 ছিল 5, কিন্তু আমরা যদি ডিরেকশন নিতাম আর স্কয়ার না করতাম, তখন আমার গড় বেগ আসতে কত? 5 মাইনাস 5 সমান সমান 0। এটা কি সঠিক ভ্যালু নির্দেশ করে অ্যাকচুয়ালি বেগের মানে? এটা কিন্তু নির্দেশ করে, কারণ দুইটার বেগ কিন্তু 5 5, গড় বেগ আসছে 5। এখানে হচ্ছে দুইটার ভ্যালু 5 5, কিন্তু আমার গড় বেগ আসতেছে কত? 0। সো ডিরেকশনটা বেগের ক্ষেত্রে একটা বিশাল ফ্যাক্টর, তোমাকে ভুল ভ্যালু দিবে যদি এরকম উল্টা, মানে আমি ডিরেকশন কনসিডারেশনে রাখি গড় বেগ করার জন্য।
এই কারণে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে অণুর বেগ নির্ণয় করার সময় আমরা আরএমএস ভ্যালু নেই, কখনো নরমাল গড় ভ্যালু নেই না। বুঝতে পারলাম? জি ভাইয়া। ডিরেকশনের ইমপ্যাক্টটাকে নাকচ করে দেয়। ওকে, এখন নেক্সট টপিক আসবো আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। তার মানে একটা পাত্রে গ্যাস থাকে নরমালি, চিন্তা করি এখন আমরা 3D তে চিন্তা করব। 3D স্থানাঙ্ক ব্যবস্থা কি, এটা যদি আমার x হয়, এটা y, এটা z। সো 3D স্থানাঙ্ক ব্যবস্থা এমন বাক্স নিচ্ছি, একটা ঘনক আকারের বাক্স নিচ্ছি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। তাহলে এদিকে আমি যদি l পরিমাণে নেই, এইদিকেও আমার অসুন্দর হয়ে যাচ্ছে আঁকাটা, কিছুটা এরকম, একটু বাজে হয়েছে, কিছুটা এরকম। আচ্ছা, তার মানে এই বাক্সটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, এল করে বলতেছি, এল 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 সবগুলো হচ্ছে এল করে। আচ্ছা, একটা ঘনকাকৃতির বাক্সের কয়টা তল থাকে আমাকে বলতে পারো না কেউ? 6টা। 6টা। নাইস। এখানে একটা তল আছে, নিচে একটা, উপরে একটা, চারপাশে 4টা, তাই না? এটা একটু আগে বলে দিচ্ছি, উপরে নিচে 2টা, চারপাশে 4টা। এটাকে আমরা এ প্রাইম নাম দিচ্ছি, এটাকে আমরা এ দিচ্ছি, কোন দুইটাকে? এভাবে করে যদি ঘনকাকৃতির বাক্স থাকে, এই তলটা এবং এই তলটা। আচ্ছা, তাহলে বাক্সটার আয়তন কত হবে? একটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, বাক্সের আয়তন ভি সমান সমান হবে এল কিউব। আচ্ছা, ধরি বাক্সটার মধ্যে আমি একটা গ্যাস নিলাম এবং ওই গ্যাসের ভর হচ্ছে এম, টোটাল এম ভরের গ্যাস এখানে আছে, এবং ওই গ্যাসের টোটাল অণু আছে এখানে এনটা। আচ্ছা, সরি আমি একটু ভুল বলছি। প্রত্যেকটা এই গ্যাস, এখানে গ্যাস আছে, গ্যাসের অণু আছে হচ্ছে এনটা, এবং প্রত্যেকটা অণুর ভর হচ্ছে এম করে। তাহলে গ্যাসের টোটাল ভর কত হবে? এম ইন্টু এন, টোটাল ভর। আচ্ছা, এখন একটা অণু আমরা বিবেচনা করতেছি, ধরি গ্যাসের একটা অণু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। আমরা কি পড়ছিলাম? আমরা তোমার হচ্ছে মৌলিক শিকার যে পড়ছিলাম যে গ্যাসের অণুগুলো ইতস্তত ভাবে মুভমেন্ট করে, প্রত্যেকটা অণুই। সো বিভিন্ন অণু বিভিন্ন দিকে মুভ করতে থাকে। সো আমরা এই এখানে যে এনটা অণু আছে গ্যাসের, যে কোনো একটা অণু নিলাম, যে অণুটা কেবলমাত্র এক্স বরাবর মুভ করে, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে মনে করো এখান থেকে একটা অণু মুভ করলো, মুভ করে করে এসে এই এ দেয়ালে এসে বাড়ি খাবে না? এ দেয়ালে এসে বাড়ি খেয়ে সে কি করবে, আবার এইদিকে যাবে, এদিকে আবার এই দেয়ালে বাড়ি খাবে, তারপর আবার ব্যাক করবে, ব্যাক করে এসে এ দেয়ালে বাড়ি খাবে। আচ্ছা, আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে, বুঝছো? 10 মিনিট টাইম আছে আর, তারপর মনে হয় আমাদেরকে একটা নেক্সট সেশন শুরু করা হবে। এটা একটা প্রবলেম, আমি এটা ফিক্স করব। 40 মিনিট ভাইয়া টাইম। মানে এখানে কি বলতে চাচ্ছেন যে একবার এ প্রাইমে যাবে, ওখান থেকে আবার এ তে যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে থেকে যে কোনো একটা সিচুয়েশন কনসিডার করো, যে একটা অণু কনসিডার করো যে অণুটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে। তাহলে এটা হচ্ছে এক্স এর পজিটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স এর নেগেটিভ অ্যাক্সিস। তার মানে এই রেখা বরাবর মুভ করবে অণুটা কেবলমাত্র। সেই যদি আমি হিসাব করি, তাহলে আমার কি অবস্থা হবে? অণুটা এদিকে মুভ করতে হতে একসময় এ তে বাড়ি খাবে, মুভ করে এসে আবার এ প্রাইমে বাড়ি খাবে, দেন ব্যাক টু আবার এ তে বাড়ি খাবে, এভাবে করে সে মুভ করতে থাকবে না এই বাক্সটার মধ্যে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আমি ইনস্ট্যান্সটা মনে করে এরকম চলতে আছে, বাড়ি খাচ্ছে 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 খাচ্ছে। আমি কনসিডার করতেছি কোন টাইম থেকে, যখন বাড়ি ফার্স্ট খেলো, এখানে বাড়ি খেয়ে ফার্স্টে এখান থেকে এখানে আসবে, দেন আবার এখানে আসবে। তার মানে একটা বাড়ি খাওয়ার পরে সেকেন্ড বাড়ি খেতে সে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে? এই বাহু সমান দুইটা ডিস্টেন্স না? একবার এখান থেকে এখানে যাবে, তারপর আবার এখানে আসবে। জি ভাইয়া। বোঝা যাচ্ছে? আর একবার একটু বলেন ভাইয়া। আচ্ছা, আমি ফার্স্টে বললাম আমি কনসিডার করতেছি এই বাক্সের মাঝে অনেকগুলো অণু আছে, অণুগুলো যে কোনো দিকে মুভ করে।
আমি একটা অণুকে কনসিডার করছি যেটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে, তাহলে এই অণুটা যদি মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে, সে মুভ করতে করতে এক্স অ্যাক্সিস বরাবর যাবে, গিয়ে কোন দেয়ালে বাড়ি খাবে? এ দেয়ালে বাড়ি খাবে, খেয়ে আবার ব্যাক করবে, এ প্রাইম দেয়ালে এসে বাড়ি খাবে, দেন আবার ব্যাক করবে, এ দেয়ালে এসে বাড়ি খাবে। এই তো ঘটনা ঘটবে এবং এটা ঘটতে থাকবে, কারণ সে মুভ করে, ইতস্তত অলওয়েজ মুভ করতে থাকে। এইটুকু বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি মুভমেন্টের টাইমিং গুনতেছি, একটা টাইম নিচ্ছি বা টোটাল ডিস্টেন্স নিব। আমি চিন্তা করতেছি যে এ দেয়ালে বাড়ি খাওয়ার পর থেকে কতটুকু ডিস্টেন্স সে পার করে। এখানে একটা বাড়ি খাচ্ছে, খেয়ে এইটুকু ডিস্টেন্স এসে সে এই দেয়ালে বাড়ি খাচ্ছে। এই দেয়াল থেকে এই দেয়ালের ডিস্টেন্স কত? এই বাহুটা সমান হবে না, যেটা হচ্ছে এল। এল। আবার এই দেয়াল থেকে এই দেয়ালে আসতে কতটুকু ডিস্টেন্স পার করবে? এল। টোটাল কত? এল প্লাস এল সমান সমান 2l। 2l। টোটাল ডিস্টেন্স পার করবে 2l। এটুকু বুঝা গেল অবশ্য। ওকে, এখন অণুটার বেগ, এই যে অণুটা মুভ করতেছে, মনে করি ওই পার্টিকুলার অণুটার বেগ হচ্ছে u1, তাহলে এবং অণুটার একটা অণুর ভর আমরা কত জানি? m। তাহলে অণুটার ভরবেগ কত হবে? ভরবেগ হবে mu। m ইন্টু u1। এটা হচ্ছে অণুর বেগ, এটা হচ্ছে অণুর ভর, তাহলে আমার ভরবেগ হবে mu1। এখন mu1। পজিটিভ এক্সিস এর দিকে u1 কি? পজিটিভ। নেগেটিভ এক্সিস এর দিকে u1 কি? নেগেটিভ। আচ্ছা নেগেটিভ। আচ্ছা, তাহলে যখন অণুটা মনে করো এ দেয়ালে বাড়ি খাচ্ছে, এ দেয়ালে বাড়ি খাচ্ছে মানে এদিক থেকে এদিকে এসে বাড়ি খাচ্ছে, তখন তার ভরবেগ কি হবে? পজিটিভ এক্সিস এর দিকে সে মুভ করতেছে না, যখন এ দেয়ালের দিকে মুভ করে তখন তার ভরবেগ হবে mu1, পজিটিভ mu1। mu1। যখন সে নেগেটিভ এক্সিস এর দিকে মুভ করা শুরু করবে বাড়ি খাওয়ার পরে, তখন তার ভরবেগ হবে মাইনাস mu1। নাইস। আচ্ছা, এখানে মাইনাস চিহ্নটা বোঝার বিষয় ছিল। মাইনাস mu1 যদি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমার ধাক্কা খাওয়ার আগের ভরবেগ, এটা হচ্ছে আমার ধাক্কা খাওয়ার পরের ভরবেগ। এখন তুমি বলতে পারো ভাইয়া এই ভরবেগটা কেন চেঞ্জ হলো না? মান তো সেম থাকতেছে, mu1। আমরা জানি এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা বলছিলাম যে আণবিক গতিতে যতগুলো সংঘর্ষ হবে সবই হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের ভ্যালু চেঞ্জ হয় না, এই কথাটা তখন থেকে বারবার বলতেছি। তাই এই কথাটার বলার মিনিং ছিল এটা। তাহলে এখন আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কেমন হইলো, ধাক্কা খাওয়ার আগে এবং পরের ডিফারেন্স নিতে হবে। তাহলে আমরা কি বলি? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটাই তো আমার ভরবেগের পরিবর্তন, ধাক্কা খাওয়ার ফলে ভরবেগের পরিবর্তন। তাহলে এটা হবে মাইনাস mu1, এটা হচ্ছে পরিবর্তন। আচ্ছা, মাইনাস mu1 মাইনাস, আর ভরবেগ আদিটা ছিল শুধু mu1, তাহলে টোটাল আসতেছে মাইনাস 2mu1। আচ্ছা, আর অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাইলাম দুইটা ধাক্কার মধ্যে? 2l। আর এটা হচ্ছে দুইটা ধাক্কার মাঝে ভরবেগের পরিবর্তন, দুইটা টার্ম পাইছি। আচ্ছা, এখন আমরা জানি এখন এই যে 2l ডিসটেন্স সে মুভ করে, 2l ডিসটেন্সটা মুভ করতে মনে করি তার t সময় লাগে। এই t সময়টা কি? t সময়টা হচ্ছে আচ্ছা দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়, এখান থেকে এখানে এসে এখানে আসে মধ্যবর্তী সময়। তার মানে t সময় সে ডিসটেন্স অতিক্রম করে 2l পরিমাণ, তাই না? বুঝা যাচ্ছে? জি ভাইয়া, বুঝাচ্ছি। আচ্ছা, 2l পরিমাণ ডিসটেন্স। আর অণুর বেগের ভ্যালু কত? u1 বেগে অণুটা মুভ করতেছে না, u1 বেগে। তাহলে আমরা জানি s is equals to vt বা t is equals to s by v। তার মানে সময়টা হবে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, 2l বাই u1। t সমান
12/Q1 আমি কিন্তু ফ্রেশ করে লিখতেছি না, মানে বিভিন্ন জায়গায় লিখতেছি। তোমাদের প্রবলেম হলে বলো, তাহলে আমি একটা সিরিয়াল ওয়াইজ লিখবো। আর ক্যামেরা জুমটা আমার একটু বেশি লাগতেছে, একটু কমাই দিচ্ছি। এখন ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। আমরা আর একটু জুম করেন, আর জাস্ট 1%। আচ্ছা, এবার ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি কি পাচ্ছি? যে অণুর বেগ পাইলাম u1। মনে করো এখানে একটা দেয়াল, এখানে একটা দেয়াল, আমি পুরোটা আঁকলাম না, এখানে হচ্ছে টোটাল বাক্সটা। এই দুইটা দেয়ালে আমার সংঘর্ষ হচ্ছে, দুইটা সংঘর্ষ এখান থেকে এখানে আসতেছে, তারপরে এখানে একটা সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার পর এখানে আসতেছে, আবার এখানে একটা, তাহলে টোটাল ডিসটেন্স পার করতেছে 2l। এই ডিসটেন্স পার করতে সময় t সমান আমরা পাইছি কি 12/Q1। এই সংঘর্ষের মধ্যবর্তী ভরবেগের পরিবর্তন আমরা পাইছি -2m/u1। আচ্ছা, এখন তোমরা যদি চ্যাপ্টার 3 পড়ো, সেখানে লেখা আছে যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমান ভরবেগের পরিবর্তনের হার কোন বস্তুর উপর প্রযুক্ত বলের সমান। তোমরা যদি ওটা পড়ে থাকো ওই চ্যাপ্টার ক্লিয়ারলি, তাহলে তুমি পাবা। এখন এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর হার বের করতে হলে আমাকে কি করতে হয়? টি সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে -2m/u1। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণে পরিবর্তন হবে? এটাই তো ভরবেগের পরিবর্তনের হার। সেটা হবে 2m/u1 বাই টি বাই সমান 2m/u1। এই জাস্ট আমি এখান থেকে টি এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে আমার উপরে u1 চলে যাবে, নিচে 12 থাকবে, কাটাকাটি করলে আমার থাকবে শুধু m/u1 স্কয়ার বাই n। ভাই এর একটা আবার একটু বুঝাবেন। আচ্ছা, এটা কি আমার ভরবেগের পরিবর্তন না দুইটি সংঘর্ষের মাঝে ভরবেগের পরিবর্তন হয় এতটুকু, যেটা আমরা হচ্ছে একটু বাট আগে তাহলে পড়লাম। এটা তো মাইনাস আসছিল না? হ্যাঁ, মাইনাস আসছে। পরিবর্তনের ক্ষেত্রে আমরা ভ্যালু নিচ্ছি, জাস্ট মডুলাস আকারে মানটা নিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা মাইনাসটা কি করতে পারি? পজিটিভ হবে। অ্যাকচুয়ালি এরকম না, এটা এই -2m/u1 এটা কি? এটা হচ্ছে অণুর ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এখন আমি কনসিডার করছি দেয়ালের উপর প্রযুক্ত বল F, ধরে নিচ্ছি দেয়ালের উপর প্রযুক্ত বল। এখন দেয়ালের উপর প্রযুক্ত বল মেজার করার জন্য বলের সূত্র ছিল এরকম, নিউটনের বলের সূত্রটা ছিল এরকম যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক। তো কার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক? দেয়ালের ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আমরা এই -2m/u1 পড়ছি অণুর ভরবেগের পরিবর্তন। যদি আবার ভরবেগের নিত্যতার সূত্র বলে যে পরিমাণে ভরবেগের আদি ভরবেগ হবে সেই পরিমাণে, মানে অণুর ক্ষেত্রে যদি m1u1 হয়, দেয়ালের ক্ষেত্রে কি হবে? যদি v1 বেগ হয় সেটা হবে কি 2m। সবাই চলে এসেছি না যারা ছিলাম? হ্যালো, কেউ কথা না ভাইয়া, এখনো 2 জন আসে নাই। আজকাল তো আচ্ছা, এখানে যে কাহিনী হচ্ছিল, এখানে হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। আমি ওই সময় আসলে মানে বারবার স্ক্রিন দেখতে গিয়ে মাথা ঘুরে যায়, মাঝে মাঝে কি যে বলতেছি একটু ভুল বলে ফেলি, একটু কনসিডার করবা, অভ্যাসের বিষয়, অভ্যাস হয়ে যাবে। এখানে খুব সিম্পলি একটা ভরবেগের নিত্যতার সূত্র অ্যাপ্লাই করছি। সবাই চলে আসছি? একজন মেবি এখনো আসবে। আসবে, গ্রুপে মেসেজ করে দেখো তো। দেখো, মেসেজ দেওয়া হয়েছে।
আমার এখন তো টাইম লিমিট নিয়ে ভয় করতেছে, যে অবস্থা আবার 45 মিনিটের মধ্যে শেষ না হলে দেখবা যে টপিক শেষ না হলে আবার শুরু করা লাগবে। এটাই Meeting। ভাইয়া, মিটে কইরেন, মিটে ভালো। তার জন্যই তো বলছিলাম মিটে করান। জি ভাইয়া। আমি এখানে দেখলাম এডুকেশনালের জন্য এই লিমিটটা উঠায় দেওয়া যায়, বুঝছো? পরে দেখলাম যে আমার একটা নিজের ইয়ে খোলা লাগবে, অ্যাকাউন্ট খোলা লাগবে, হাবি জাবি স্কুল হাবি জাবি বহুত কিছু দিছে। ফেরা দেয় অনেক জম। হ্যাঁ, আর এখানে যে রেকর্ডিং সিস্টেম টিস্টেম আছে এটা মিটে আছে কিনা আমি আসলে ঘেটে দেখিনি। হ্যাঁ মিটে আছে ভাইয়া রেকর্ড। থাকলে থাকলে কোনো সমস্যা নেই, করা যাবে, একটা জায়গায় করলে হবে। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি, আমরা মনে হয় সবাই চলে আসছি, 7 জন চলে আসছি। জি ভাইয়া চলে আসছে। ওকে, শুরু করেন। আচ্ছা আমরা যদি ভরবেগের নিত্যতার সূত্রটা একবার রিকল করি, আমাদের ব্যাপারটা ছিল এরকম যে দুইটা বস্তু, মনে করো একটা গাড়ি মুভ করতেছে, মানে দুইটা কণা মুভ করতেছে, এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2 মনে করো। তারপরে তারপর যদি তোমার এরকম হয়, এটার বেগ হচ্ছে u1, এটার বেগ হচ্ছে v1, তারপর m1 v1 সমান m1 u1 প্লাস m2 v1 সমান সমান কি ছিল, m1 u2 প্লাস m2 v2, এরকম ছিল না নিত্যতার সূত্রে? আদি ভরবেগ শেষ ভরবেগের সমান হয়, এরকম একটা ব্যাপার ছিল না? আদি ভরবেগের পরিবর্তন, তারপর এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে m1 কমন নিলে, এই m1 গুলো সব এক সাইডে নিয়ে আসলে m1 কমন নিলে পাইছিলাম হচ্ছে u1 মাইনাস u2, তারপর এখানে এটাকে উপাশে নিয়ে গেলাম পাচ্ছিলাম m2 v2 মাইনাস v1, এরকম কিছু একটা পাচ্ছিলাম। তো এখানে যদি এবার এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে m1 এই এই জিনিসটা কি, বেগের পরিবর্তন না? u1 মাইনাস u2 বেগের পরিবর্তন, আর v2 মাইনাস v1 কি? শেষ বেগের। সেটাও বেগের পরিবর্তন। এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন, এটা হচ্ছে প্রথম বস্তুর বেগের পরিবর্তন। কিন্তু আমার বেগের পরিবর্তন নিতে হয় কেমনে, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ। তখন আমি করি m1 u2 মাইনাস u1, এখানে একটা তখন এইটার জন্য মাইনাস সাইন দিতে হয়, তারপর এখানে আসবে কি m2 v2 মাইনাস v1। তারপরে আমরা যদি করি তখন আসবে, এটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন যেটা মাইনাসে থাকবে, সমান সমান হবে কি দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। বুঝা গেল? তা আমার ক্ষেত্রে কি হয়েছে যে গ্যাসের অণু এসে এখানে বাড়ি মারতেছে, কাকে, একটা দেয়ালকে বাড়ি মারতেছে। তো দেয়ালের ভর বা যাই হোক কনসিডার করলাম না, দেয়ালের যে ভরবেগের পরিবর্তনটা হবে সেটা অণুর ভরবেগের পরিবর্তনের সমান হবে। এটা আমরা এই প্রুফটা থেকে বুঝতে পারি না? বুঝতে পারি। কিন্তু জাস্ট একটা সাইন হবে নেগেটিভ আর একটা সাইন হবে তার উল্টো, মানে একটা আরেকটা থেকে উল্টো সাইন হবে। সো আমি অণুর ভরবেগের পরিবর্তন পাইছিলাম হচ্ছে -2 m1 m ইন্টু u1। তাহলে দেয়ালের পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তন হবে শুধুমাত্র 2m ইন্টু u1। বুঝা গেল? জি ভাই। আচ্ছা, তার মানে শুধুমাত্র 2m ইন্টু u1 হচ্ছে দেয়ালের ভরবেগের পরিবর্তন, দেয়ালের ভরবেগের পরিবর্তন। আচ্ছা, আর পরিবর্তনের হার, হার জিনিসটা কি, সময় দিয়ে ভাগ করতে হয়। এই যে 2m ইন্টু u1 ভরবেগের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কত, t সময়ে পরিবর্তন হচ্ছে না? t সময় পরিবর্তন হচ্ছে, কারণ দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় হচ্ছে t। সেকেন্ড ধাক্কাটা যখন দেয়ালে পড়তেছে তখন কিন্তু ভরবেগ আবার পরিবর্তন হচ্ছে, তার আগ পর্যন্ত এটাই থাকতেছে। সো টি সময় পর্যন্ত সে এটা সাস্টেইন করে। তার মানে পরিবর্তনের হার হবে, আমি পরে পেয়ে চলে যাচ্ছি, পরিবর্তনের হার হবে টি সময়ের দেয়ালের ভরবেগের পরিবর্তন হচ্ছে 2m ইন্টু u1, এক সেকেন্ডে হচ্ছে আমার 2m ইন্টু u1 বাই টি। আবার টি কে আমরা পাইছিলাম কি 12 বাই u1 সমান টি সমান সমান 12 বাই u1। সেটা জাস্ট মান বসে দিলে আমার 2m ইন্টু u1, এখান থেকে u1 আর নিচে হচ্ছে 2l, জাস্ট মান বসাবা, আর কিছু না, কাটাকাটি করলে আসতেছে শুধু m u1 বাই l, m u1 স্কয়ার বাই l, এরকম আসতেছে। আমরা এটা কি পাইলাম, এটা হচ্ছে দেয়ালের
ভরবেগের পরিবর্তন হার। বুঝা গেল, আশা করি বুঝা গেল পরিবর্তনের হার। আচ্ছা, আবার আমরা জানি কোনো কিছুর ভরবেগের পরিবর্তন হয় তার উপর প্রযুক্ত বলের সমান, তার মানে দেয়ালের উপর প্রযুক্ত বল F সমান হবে এইটা 2mu1² ইনটু L। এখন আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। যে এক সেকেন্ডের ওখানে যে লেখছিল 2mu1 বাই, এটা কি লেখা যাচ্ছে? শুনতে পাচ্ছি না ভালো করে। 2mu1 বাই, এটা কি টি লেখছেন? L L L স্মল L। বুঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন চাপ কি হবে, কোন একটা এরিয়ার উপর চাপ হয়, সেই এরিয়া দিয়ে ভাগ করতে হয় না তাকে, বলটাকে পুরো এরিয়ার উপর যে বল করতেছে সেই এরিয়া দিয়ে ভাগ করলে আমি এই এরিয়াটার উপরে চাপ পাবো। তাহলে এই দেয়ালের উপরে চাপ হবে, আমি ছবিটা সামনে রিকল করার জন্য আঁকছি এরকম না, ছবিটা হচ্ছে এটা। চাপ হবে পি সমান এই এফটাকে আমি দেয়ালের ক্ষেত্রফল ই দিয়ে ভাগ করব। দেয়ালের ক্ষেত্রফল কি হবে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ছিল এল, তাহলে দেয়ালের ক্ষেত্রফল হবে এল স্কয়ার। তো এল স্কয়ার দিয়ে আমি এটাকে ভাগ করব, এম ইউ1 স্কয়ার বাই এল, আলটিমেটলি আসবে এম ইউ1 স্কয়ার বাই এল কিউব। এটা হচ্ছে কি আমার দেয়ালের উপরে চাপ, দেয়ালের উপরে চাপ। ওকে ফাইন। প্রেসার আমরা কি বের করতেছিলাম, আমাদের টপিকটা ছিল হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। সো আমরা চাপ ওয়ার্ডটাতে নিয়ে আসতে পারছি কথা। তাহলে আদর্শ গ্যাস ওয়ালের উপর কি পরিমাণে চাপ দেয় সেটাই কিন্তু চাপ, এবং তাকে একটা রাশিমালার মাধ্যমে প্রকাশ করতেছি, বীজগাণিতিক রাশির মাধ্যমে। ওকে, এখন আমরা চেষ্টা করব এই ইউ1টাকে রিপ্লেস করতে। ইউ1টাকে আমরা কিভাবে রিপ্লেস করব, এইটা ছিল, এই চাপটা ক্রিয়েট করতেছে কি একটা মলিকিউল, একটা মাত্র অণু দ্বারা ক্রিয়েটেড চাপ। এখন আদর্শ গ্যাসের মধ্যে কিন্তু অনেকগুলা n সংখ্যক অণু ছিল না, আমরা শুরুতে পড়ছি n সংখ্যক অণু ছিল। n সংখ্যক অণু প্রত্যেকের বেগ কিন্তু আলাদা হবে। এটা একটা অণু ছিল যেটা x বরাবর x অ্যাক্সিস বরাবর মুভ করতেছিল, এরকম প্রত্যেকটা অণু কেউ y অ্যাক্সিস, কেউ z অ্যাক্সিস বরাবর মুভ করে, কেউ অথবা x y এর মাঝামাঝি বরাবর মুভ করে, কেউ মানে 3 ডাইমেনশনে যে কোনো দিকে মুভ করতে পারে, আমরা কিন্তু জানি না। সো আরবিটারি। সো সবার বেগ আলাদা হবে, কারো u1 কারো u2, এরকম un পর্যন্ত বেগ থাকবে প্রত্যেকটা অণুর ক্ষেত্রে। তাহলে আমি গড় বেগ এখানে বসাবো না, আমার গড় বেগ কি হবে, গড় বর্গবেগ যদি আমি নেই প্রত্যেকটা অণুর ক্ষেত্রে, তাহলে ইউ বার স্কয়ার, যেটা আমরা শুরুতে একটু আগে কনসেপ্টটা করছি, সেটা হয় u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3, এরকম করে যদি n সংখ্যক অণু থাকে, যেহেতু আমরা u বলছি n সংখ্যক অণু আছে, তাহলে un স্কয়ার, আর নিচে হচ্ছে n সংখ্যক অণু দিয়ে ভাগ। তাহলে আমার আসতেছে n ইনটু u বার স্কয়ার সমান শুধুমাত্র, সরি, u বার স্কয়ার, হ্যাঁ, সমান u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস ডট 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 un স্কয়ার। ওকে, আচ্ছা, এখন এটা ছিল একটা অণুর জন্য সমীকরণ। সবগুলো অণুর জন্য প্রেসারের সমীকরণ কি হবে বলো, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে প্রেসার আমি যোগ করব, তাহলে m ইনটু u1 স্কয়ার বাই l কিউব। সেকেন্ড অণুর জন্য হবে m ইনটু u2 স্কয়ার বাই l কিউব। থার্ড অণুর জন্য এভাবে করে m ইনটু un স্কয়ার বাই l কিউব। এরকম হবে না, টোটাল প্রেসারটা পুরো এরিয়ার উপর, টোটাল প্রত্যেকটা অণুর জন্য প্রেসার যদি আমি কাউন্ট করি, তাহলে টোটাল ওই এরিয়াটার উপরে প্রেসার হবে, এই এরিয়াটার উপর প্রেসার হবে, এই টোটাল সমীকরণটা। এখান থেকে যদি আমি m বাই l কিউব কমন নিই, আমার আসবে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস ডট 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 un স্কয়ার। এই জিনিসটাকে আমি রিপ্লেস করব এই সমীকরণটা দিয়ে, কোনটা দিয়ে, যেটা আমি বের করে আনছি গড় বর্গর সূত্র থেকে। যদি আমি রিপ্লেস করি, আমার আসবে m l কিউব, আর এটাকে রিপ্লেস করবে আসবে n ইনটু u বার স্কয়ার। বুঝা গেল সমীকরণ, এটা l হবে, এটা l। বুঝা যাচ্ছে? ভাইয়া এটা কি দেয়ালের উপর চাপের সমীকরণ? হ্যাঁ হ্যাঁ, দেয়ালের উপর চাপ, একটা দেয়ালের উপর চাপ, বা অ্যাকচুয়ালি গ্যাসের প্রেসারের সমীকরণ, প্রেসার
একটা দেয়ালের উপর প্রেসার, চারপাশের প্রত্যেকটা দেয়াল তো সমান, তার মানে চারদিকে প্রেসার, গ্যাসের প্রেসারের সমীকরণ এটা। আমার কথা কি বোঝা আচ্ছা যাচ্ছে? ঠিক আছে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া, জি Okay. ভাইয়া। আচ্ছা, এটা একটা সমীকরণের রূপ পাচ্ছি। এটা কিন্তু ছিল একটা অণুর জন্য প্রেসারের সমীকরণ গ্যাসের, সো এটা কিন্তু গ্যাসের সমীকরণ হয় নাই, এখানে এসে মাত্র গ্যাসের সমীকরণটা দাঁড়া করাচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন এটা পাইলাম কি, আমি প্রেসারের সমীকরণ পাইলাম হচ্ছে m বাই এল কিউব n ইনটু ইউ বার স্কয়ার। এখন এই ইউটাকে আমরা ডিফাইন করছি কি, এক সময় যখন আমি একটা অণু দিয়ে কনসিডার করে এটাকে আনছি, সেটা ছিল কি এক্স এক্সিস বরাবর মুভ করে, এখন বিভিন্ন অণু বিভিন্ন দিকে মুভ করে। এখন আমরা জানি যে কোন একটা বস্তু যদি থ্রি তে মুভ করে, তার বেগের উপাংশ হয় তিনটা, আই ক্যাপের একটা উপাংশ থাকে, জে ক্যাপের একটা উপাংশ থাকে, কে ক্যাপের একটা উপাংশ থাকে, এটা আমরা ভেক্টরে পড়ছি না? তো জি এখন আমরা, ভাইয়া। হ্যাঁ, তার মানে তিনটা এক্সিস বরাবর তার উপাংশ থাকে, ইউ এক্স এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর। এখন বিভিন্ন অণুর বিভিন্ন এক্সিস উপাংশের মান বেশি এবং কম থাকে, তো এখানে এত পরিমাণে অণু থাকে এই ছোট জায়গার মধ্যে, এবং বিভিন্ন অণুর ক্ষেত্রে কারো হয়তো বা ওয়াই এক্সিস এর উপাংশের মান বেশি, জেড এবং ওয়াই এক্স এর মান কম, কারো এক্স এক্সিস এর বেশি, কারো জেড এর বেশি। এখন বিজ্ঞানী যে পরীক্ষা করে দেখছে, এই বিক্ষিপ্ত গতিশীলতার কারণে সবসময় টোটাল যে গড়টা করি আমরা, এক্স এক্সিস বরাবর অণুগুলার গড় গতি গতি স্পিড, তারপরে ওয়াই এক্সিস বরাবর অণুগুলার গড় স্পিড, তারপরে জেড এক্সিস বরাবর গড় স্পিড সবসময় সমান হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স এক্সিস বরাবর যদি আমি বেগ ইউ হয়, তার স্কোয়ার গড়ের স্কোয়ার, ওয়াই এক্সিস বরাবর যদি ভি হয় তার গড়ের স্কোয়ার, আর জেড এক্সিস বরাবর যদি ডাব্লিউ ধরি তার স্কোয়ার অলওয়েজ সমান হবে। তার মানে এই তিনটা বেগের বর্গের গড় সমান পাবো আমরা। এবং এবং অণুগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অণু যে মলিকুলগুলো থ্রি তে মুভ করতেছে, তাদের ইউ ভি ডাব্লিউ তিনটা উপাংশ থাকবে, তার মানে তার গড় বেগ হবে এই তিনটা উপাংশের সমষ্টি সমান, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। এখন যেহেতু তিনটা উপাংশ আবার পরস্পর সমান হয়ে যায়, কারণ প্রত্যেকটা অণু একজন একজনকে কম্পেনসেট করে দিচ্ছে, কারো অথবা ইউ বেশি, কারো অথবা ভি বেশি, কারো অথবা ডাব্লিউ বেশি, সব মিলে ধরা যায় যে টোটাল প্রত্যেকটা অণুর ক্ষেত্রে ইউ ভি ডাব্লিউ সমান ধরা যায়। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি পাই হচ্ছে হয় 3u বার স্কয়ার অথবা 3v বার স্কয়ার অথবা 3w বার স্কয়ার। এটা হচ্ছে কি টোটাল বেগ, গড় বেগের মানে গড়, এটা হচ্ছে গড় বর্গ বেগ টোটাল। এটাকে আমি লিখতে পারি ইউ স্কয়ার, এখান থেকে লেখা যায় এটা সমান, এটা থেকে আমরা লিখতে পারি ইউ বার স্কয়ার সমান সমান 1/3 অফ সিবি বার স্কয়ার। হোপসো এইটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে আমি কি বলছি? ভাইয়া একটু আবার বলেন। আচ্ছা, একটু ইমাজিনেশনে বলতেছি তো, চেহারাও দেখতেছি না, কি বুঝতেছো না বুঝতেছো। আচ্ছা, একটা কণা তিনটা এক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার জেড। এই এক্সিস যদি এক্স এক্সিস বরাবর শুধু মুভ করে, তার বেগের উপাংশ এক্স এক্সিস বরাবর বেগকে আমরা বলি ইউ, ওয়াই এক্সিস বরাবর বেগকে বলি ভি, জেড বরাবর বেগকে বলতেছি ডাব্লিউ। কণা যদি শুধু এক্স বরাবর মুভ করে, তার বেগের উপাংশ থাকবে, তার বেগ সি সমান সমান হবে শুধুমাত্র ইউ। কণা যদি ওয়াই বরাবর মুভ করে, তাহলে সি সমান সমান হবে ভি, জেড বরাবর মুভ করলে হবে সি সমান সমান ডাব্লিউ। এইটুকু বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন কণাটা যদি এই সারফেসে মুভ করে, তাহলে তার ডাব্লিউ থাকবে, ইউ থাকবে, ভি থাকবে না, তখন সি সমান সমান হবে ইউ প্লাস ডাব্লিউ, যদি এই সারফেসে মুভ করে। এটা বোঝা যায়? জি ভাইয়া। কিন্তু যার এইদিকে, যে কোণাটা এইদিকে মুভ করতেছে, তার ইউ এর যে ভ্যালু থাকবে, যে এইদিকে মুভ করতেছে তার ইউ এর ভ্যালু কম হবে না কম্পারেটিভলি, ডাব্লিউ এর ভ্যালু সহ মিলে কম্পেনসেট করে কিছু একটা ভ্যালু আসবে, কিন্তু কম্পারেটিভলি ইউ এর ভ্যালুটা কম হবে, ইউ আই ক্যাপ প্লাস ডাব্লিউ জে ডাব্লিউ কে ক্যাপ হবে আর কি। এগুলো তো ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, তোমাকে বুঝতে হবে। তো কোন কোন অণুর ক্ষেত্রে ইউ এর মান বেশি, কোন কোন অণুর ক্ষেত্রে ইউ এর মান কম,
কোনো ক্ষেত্রে ভি এর মান বেশি হবে, কোনো ক্ষেত্রে ডাব্লিউ এর মান বেশি হবে, এটুকু আমরা বুঝতে পারি। এখন এখানে অসংখ্য এন সংখ্যক কোনো অ্যাভোগাড্রোর সংখ্যা হিসাব করলে দেখো 6.023 এবং 10^23টা অণু থাকে। 10^23 কতগুলো অণু বুঝতে পারতেছো? এতগুলো অণু যদি 1 মোলের মধ্যে থাকে তাহলে কি পরিমাণে অণু এই বাক্সটার মধ্যে আছে চিন্তা করতে পারো। এখন কোন অণু এদিকে মুভ করতেছে, কোনটা এদিকে মুভ করতেছে। এখন বিজ্ঞানীরা বলছে যে পর্যবেক্ষণ করে দেখছেন যে আলটিমেটলি আমি যদি প্রত্যেকটা অণুর গড় নেই, বেগের গড় নেই, তাদের এক্স অ্যাক্সিস বরাবর বর্গের গড়, প্রত্যেকটা অণুর ইউ অ্যাক্সিস বরাবর মানে বেগ নিয়ে তাকে বর্গ করে আমি যোগ করলাম, যোগ করলে যে ভ্যালুটা পাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি বেগগুলো নেই তার বর্গ করে যদি যোগ করি প্রত্যেকটা অণুর জন্য, এবং জেড অ্যাক্সিস বরাবর নেই, তারা প্রত্যেকেই গড়টা হচ্ছে আমার সমান আসে। তার মানে তাদের প্রত্যেকটা অণুর গড় হচ্ছে ইউ অ্যাক্সিস এর গড়, ভি অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর এক্স অ্যাক্সিস এর গড়, ওয়াই অ্যাক্সিস এর গড় এবং জেড অ্যাক্সিস এর গড়ের ভ্যালুটা আমার সমান আসে, এইটুকু বোঝা যায়। জি ভাইয়া। কারণ কারোর জন্য ইউ বেশি, কারোর জন্য ভি বেশি, এভাবে করে একজন এদিক সেদিক করে আলটিমেটলি ইউ ভি ডাব্লিউ সব সমান হয়ে যায়। এটা হচ্ছে বিজ্ঞানীর পর্যবেক্ষণ। একটু চিন্তা করবা, আমি জানি না কতটুকু বুঝতে পারতেছো, খুব ইজি, ঠান্ডা মাথায় চিন্তা করবা কি বলছে, আরেকবার দেখবা দরকার পড়লে আমি কি বলতেছি চিন্তা করবা। আচ্ছা, এইটা হয়, এটা যদি হয়, আবার আমরা জানি যে টোটাল গড় বেগটা হয় আমার প্রত্যেকটা এক্সিসের গড় বেগের সমষ্টি, কারণ টোটাল একটা গড় বেগ তাই হবে, প্রত্যেকটা এক্সিসের আলাদা আলাদা নিলে হবে না। তার মানে যেহেতু আবার এরা পরস্পর সমান, তখন আমি এটাকে বলতে পারি 3u বার স্কয়ার, কারণ এটাকে ইউ লেখা যায়, এটাকেও ইউ লেখা যায়। এখান থেকে আমি ইউ বার স্কয়ারের বদলে লিখতে পারি 1/3 অফ সি বি বার স্কয়ার, এটুকু বোঝা যায়। জি ভাইয়া। হ্যাঁ, এটাই এখানে আসছে। আর আমরা একটু আগে যে প্রেসারের সমীকরণটা প্রুফ করলাম সেটা ছিল কোথায় গেল, এম বাই এল কিউব এন ছিল আর ইউ বার স্কয়ার ছিল। এই ইউ বারের বদলে আমরা 1/3 অফ সি বার স্কয়ারটা বসাবো, তাহলে আমার আসতেছে এম বাই এল কিউব এন 1/3 অফ সি বার স্কয়ার, তাহলে 1/3 অফ এম এল কিউব এন ইন্টু সি বার স্কয়ার। বুঝা গেল? জি ভাইয়া। এখন এই এল কিউব, এটা এল কিউবটা কি ভলিউম হয়ে যাবে না? এল স্কয়ার যখন এরিয়া ছিল, এল কিউব হয়ে যাবে ভলিউম, পুরা কিসের ভলিউম হয়ে যাবে? এই বাক্সটার ভলিউম, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল করে। তার মানে আর এই ইকুয়েশনে আমি বলতে পারি P is equals to 1/3 of m by v n c bar square। এখান থেকে আমরা বলতে পারি PV is equals to 1/3 of m n c bar square। এই প্রথম আমরা একটা ভালো ইকুয়েশন পাইলাম, মানে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা তোমরা ম্যাথমেটিক্সে ইউজ করবে, আমরা তো প্রুফ করে আনছি। PV is equals to nRT আদর্শ গ্যাসের সমীকরণ আমরা পড়ছিলাম না? এটা হচ্ছে তোমাদের জি ভাইয়া। ফার্স্ট ইকুয়েশন। দেখো PV is equals to 1/3 of mnc square, PV এর ইকুয়েশন আসলো, এটা এক, এটা মনে রাখতে হবে। এতক্ষণ যা প্রুফ করছো ওটুকু মনে না রাখলেও চলবে, এটুকু বুঝতে পারলেই হবে, বাট এটা আমাকে মনে রাখতে হবে। এখান থেকে অনেকগুলো ইকুয়েশন আসবে আমার। ওকে, PV যদি এটা হয়, m ছিল কি একটা অণুর ভর, n ছিল কি টোটাল নাম্বার অফ অণু বা অ্যাটম, তাহলে m ইনটু n করলে কি হবে, একটা অণুর ভর ইনটু টোটাল নাম্বার অফ অ্যাটম সমান সমান হবে টোটাল ভর। তাহলে আমি এটাকে বলতে পারি p বা v ইজ ইকুয়ালস টু 1/3 অফ ক্যাপিটাল M c বার স্কয়ার। এটা হচ্ছে ওই বাক্সের মধ্যে অবস্থিত গ্যাসের টোটাল ভর, টোটাল ভর। বুঝা গেল? আচ্ছা, তারপরে আমরা বলতে পারি p সমান সমান, ভাইয়া ভাইয়া, ও 1 নং যেটা বলছেন সেটা কিসের সূত্র তাহলে? এটা তো আদর্শ গ্যাসের চাপের, এটা এইটুকু হচ্ছে আদর্শ গ্যাসের চাপের সূত্র, বা PV is equals to 1/3 mnc square। এটা আদর্শ গ্যাসের সমীকরণ হিসেবেও লিখতে পারো, কারণ এটা যেহেতু আদর্শ গ্যাসের চাপকে ডিফাইন করে, তো এটা আদর্শ গ্যাসের সমীকরণ হিসেবে লিখতে পারো। PV is equals to nRT যেমন আদর্শ গ্যাসের সমীকরণ, একইভাবে এটাও আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যেই পড়ে। বাট এখানে কি দিয়ে প্রকাশ হচ্ছে, এখানে টেম্পারেচারের সাথে সম্পর্ক ছিল PV এর, এখানে বেগের সাথে সম্পর্ক PV এর। বুঝতে পারতেছো? এখন আমরা নতুন জি কনসেপ্টে চিন্তা করতেছি, বেগের সাথে সম্পর্ক দেখতেছি। এখন দেখো প্রেসারের সম্পর্ক আরো দেখবো। পিভি
এটা আমরা বুঝছি না, এটা যে টোটাল ভর কেমনে হলো, এটা হচ্ছে একটা অণুর ভর, এটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা, তাহলে গুণ করলে টোটাল ভর পাবা। জি বুঝছি। এখন দেখো 1/3 অফ m/v c/স্কয়ার। এই m/v টা কি? টোটাল ভর বাই টোটাল আয়তন, মানে কি ভর বাই আয়তন মানে ঘনত্ব। তার মানে p সমান 1/3 অফ রো c/স্কয়ার। এবার আমি সম্পর্ক পাইলাম ঘনত্বের সাথে, কার সম্পর্ক পাইলাম? প্রেসারের। কয়টা? এটা একটা নতুন ইকুয়েশন, এটাও তোমার ইম্পর্টেন্ট ইকুয়েশন, মনে রাখতে হবে। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি বলি প্রেসারের সাথে ঘনত্বের সম্পর্ক কি, প্রেসারের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে, না এখান থেকে একটা একটা সমীকরণ পাওয়া যায়, একটু গুলাচ্ছি একবার, ভুলে গেলাম। আচ্ছা, গ্যাসের ঘনত্ব ফিক্স থাকে না একটা জায়গার মাঝে? কেউ কোনো কথা বলছে না। ভাইয়া কিছু বলছেন শুনি নাই। আচ্ছা, গ্যাসের ঘনত্ব ফিক্স থাকে না? ফিক্স মোটামুটি, যদি আমি কোনো কিছু ইনসার্ট না করি একটা জায়গার মধ্যে, আমি যদি নতুন পরিমাণে এম প্রয়োগ না করি, তাহলে তো ফিক্স থাকবে। তার মানে ঘনত্ব যদি ফিক্স হয়ে যায়, আমি বলতে পারি পি সমানুপাতিক সি বার স্কয়ার, বা গড় বর্গবেগের সমানুপাতিক হচ্ছে প্রেসার, গ্যাসের প্রেসার একটা পাত্রের মাঝে, বলা যায়। বলা যায়। সো এটা একটা সম্পর্ক পাইলাম, অবজেক্টিভে আসলে লিখে দিবা বিন্দাস। তারপরে আমরা এবার গতি শক্তি সম্পর্কে পড়বো। গতি শক্তি আমি তোমাকে জিস্ট করে দিচ্ছি, এখন আপাতত জাস্ট প্রুফ করে দেখতে থাকো, তারপর জিস্ট করে দিচ্ছি, আমার জিস্ট করা আছে। আমরা যে সম্পর্ক পড়লাম, p is equals to 1/3 of rho c bar square, একটু আগে শিখলাম। সেখান থেকে একেবারে ফার্স্ট প্রুফটাই যাই, pv is equals to nRT এর সাথে একটা পড়লাম না, 1/3 of mn c bar square, এই প্রুফটা করছি না আমরা? জি ভাইয়া। আচ্ছা, এই যে এখান থেকে আমরা পাই 1/3 অফ m টোটাল ভর ইনটু গড় বর্গবেগ। তারপরে আমরা যদি গতিশক্তিতে কনভার্ট করতে যাই, আমরা জানি হাফ এম ভি স্কয়ার হচ্ছে গতিশক্তি, তাহলে আমি এখানে একটা 2 এক্সট্রা অ্যাড করতেছি, আর এখানে একটা হাফ দিচ্ছি, তাই কাটাকাটি করলে আমার 1/3 থাকবে, আর এখানে mg স্কয়ারটা ঠিক রাখতেছি। তাহলে এইটুকু আমাকে কি নির্দেশ করবে? টোটাল ভর ইনটু বর্গবেগ, তার মানে হচ্ছে ই কে গতিশক্তি নির্দেশ করে এইটুকু। তাহলে আমি এটুকু বলতে পারি 2/3 ই কে, পিভি সমান 2/3 ই কে, গতিশক্তির সাথে সম্পর্ক। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ম্যাথ আসবে, ম্যাথ। আচ্ছা, এখন আমার বাক্সটা কি ছিল? এল আকারের একটা বাক্স ছিল না, এরকম একটা সিম্পল বাক্স ছিল, হোয়াটএভার, ফ্যাক্ট না। বাক্সের আয়তনটা তো ফিক্স, যে কোনো একটা বাক্স যেটা আমি নিচ্ছি সেটার আয়তন কিন্তু ফিক্স, তার মানে এটা কনস্ট্যান্ট ভ্যালু। এখান থেকে আমরা লিখতে পারি ভিটাকে যদি এই পাশে পার করে নিই, 2/3 কনস্ট্যান্ট, তার মানে পি সমান সমান 2/3 ভি ইনটু ই কে, এটুকু হচ্ছে কনস্ট্যান্ট। আমি লিখতে পারি পি সমানুপাতিক ই কে, প্রেসার গতিশক্তির সমানুপাতিক, এটা বলা যায়। আচ্ছা, আর আর এখান থেকে একটা জানা বলা যায় যে দেখো ভি দিয়ে ভাগ করতেছি মানে কি, একক আয়তন পাচ্ছি না, একক আয়তনের গতিশক্তি না, ই কে বাই ভি মানে কি, ভি আয়তনের গতিশক্তি ই কে, তাহলে ই কে বাই ভি হচ্ছে একক আয়তনের গতিশক্তি, তাহলে প্রেসার হচ্ছে একক আয়তনের গতিশক্তির 2/3 অংশ, এভাবে বলা যায়। এই কথাগুলো বইয়ে লেখা আছে। আচ্ছা, নেক্সট আসি, অনেকগুলো সূত্র কিন্তু এখানে, মানে মাথা গুলে যাবে, তারপর জিস্ট করতে হবে এগুলো। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি সমীকরণ তো আমরা আগের দিনের ক্লাসে পড়ছি। এখন যদি 1 মোল গ্যাস হয়, সেক্ষেত্রে পিভি সমান কি হয়ে যাবে? আরটি। ওকে, আবার পিভি সমান একটু আগে পড়ছি কি, 2/3 ই কে, তাহলে আমরা বলতে পারি 2/3 ই কে, গতিশক্তি সূত্র দিয়ে রিপ্লেস করলাম আরটি।
এখান থেকে ই কে সমান আমরা বলতে পারি 2/3, এটা হচ্ছে 3/2 আর টি। আচ্ছা, এখন দেখো 3/2 ফিক্স, আরো একটা কনস্ট্যান্ট, তার মানে ই কে ইজ প্রপোর্শনাল টু টি। গতিশক্তির সাথে এবার তাপমাত্রার সম্পর্ক দেখালাম। গতিশক্তির সাথে চাপের সম্পর্ক ছিল ই কে ইজ প্রপোর্শনাল টু পি, ই ইজ প্রপোর্শনাল টু টি। অনেকগুলো পাচ্ছে, এগুলো সব অবজেক্টিভের জন্য পড়াচ্ছি, আর কিছু না। আর এই সূত্র, এই যে এটা সূত্র, এটা 1 মোলের জন্য সূত্র, মাথায় রাখবা। দিস ইকুয়েশন ফিক্স ফর 1 মোল গতিশক্তি। যে কোনো একটা গ্যাসের 1 মোল গতিশক্তি বের করার সূত্র হচ্ছে 3/2 RT। টেম্পারেচারটা শুধু ভ্যারিয়েবল এখানে। আচ্ছা, একটা হচ্ছে 1 মলিকিউল আর একটা হচ্ছে 1 মোল। মলিকিউল আর মোলের সূত্রে কিন্তু ডিফারেন্স হবে, সো এটা একটু খেয়াল রাখবা। মলিকিউলে নিতে চাইলে কি করতে হবে, আরটা হচ্ছে 1 মোলের জন্য, আর কে যদি এন এ দিয়ে ভাগ করো সেটা কি হয়ে যায়, কে পাওয়া যায় না, বোল্টজম্যান ধ্রুবক, এই যে কনস্ট্যান্টটা পাওয়া যাবে। আর হচ্ছে 8.31, তাকে যদি এন এ 6.023 ইনটু 10⁻23 দিয়ে ভাগ করো, তুমি পাবা বোল্টজম্যান ধ্রুবক। আর বোল্টজম্যান ধ্রুবকটা হচ্ছে 1.38 ইনটু 10⁻23 জুল পার কেলভিন। তখন আমি যদি এই যে ইকে গতিশক্তির যে সম্পর্ক পাইলাম 3/2 RT ফর 1 মোল, আর ইকে ইজ ইকুয়ালস টু এই কে বিজয়ে যদি আমি আর কে রিপ্লেস করি 3/2 R বাই এন এ, 1 মোলে অণু থাকে এন এটা, তাহলে একটা অণুর জন্য হবে এইটা, বা এটাকে বলতে পারি ইকে ইজ ইকুয়ালস টু 3/2 R বাই সরি, এটা হচ্ছে কেটি, ইকুয়ালস টু 3/2 কেটি। এটা হচ্ছে ফর 1 মলিকিউল। একটা হচ্ছে 1 মোল আর একটা হচ্ছে 1 মলিকিউল, দুইটার গতিসূত্র আমরা পড়লাম, বুঝা গেল এইটুকু? কেউ কিছু বলতেছে জি, না? এতটুকু কি বোঝা গেল আমি কি লিখলাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা কিন্তু পরে আছে, এটা আগে পড়াই দিচ্ছি কারণ এটা খুব রিলেটেড একটা জিনিস। টেম্পারেচারটা অলওয়েজ কেলভিন টেম্পারেচার হবে, ডিগ্রি সেলসিয়াস না, মাথায় রাখো। তারপরে এইটা গেল গতিসূত্র, দেন গতিশক্তি গেল, সরি গতিসূত্র। এখন আমরা জানবো যে গড় গতি কেমনে বের করতে হয়। একটু আগে আমরা শিখছি গতিশক্তির জন্য 1 মোলের জন্য গতিশক্তি কিভাবে বের করতে হয় একটা গ্যাসের, তারপরে হচ্ছে একটা মলিকিউল বা একটা অ্যাটমের, একটা অণুর জন্য গতিশক্তি কিভাবে বের করতে হয়। এই ছাড়া আমরা আরো একটা ইকুয়েশন শিখছি, যেখানে আমরা শিখছিলাম যে ঘনত্বের সাথে প্রেসারের সম্পর্ক কি, আরেকটাই শিখছিলাম কি, আর সিম্পলি বেগের সাথে প্রেসারের সম্পর্ক কি, এটা আমরা শিখছিলাম। আর 10 মিনিট আছে, আবার এই ক্লাসটা শেষ হয়ে যাবে। কি যে একটা মুসিবতে পড়লাম। ভাইয়া আজকে 10 মিনিট শেষ হয়ে গেলে শেষ, আজকে আর করবো না। প্রেসার লাগতেছে বেশি? আজকে তো অনেক কিছু পড়ানো ছিল। লাস্ট টপিক কি, গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাসের সূত্র, ওই পর্যন্ত যাবেন আজকে? আজকে আমার মেইন টার্গেট ছিল স্বাধীনতার মাত্রা পর্যন্ত পড়ানো, আরো বেশি। আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি, তোমরা যদি নিতে না পারো তাহলে তো দরকার নাই, কারণ আমি বুঝি নাই যে এখানে এত কিছু তোমাদের বলা লাগবে। আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে অনেক কম পড়াই মনে হয়েছে, এখানে এখন অনেক ঝামেলা মনে হচ্ছে। বইটা তোমাদেরকে দিয়ে দিলে অনেক হেল্প হবে, বুঝছো? বইয়ের প্রত্যেকটা জিনিস খুব ডিটেইলে লেখা আছে, বইয়ের ছবি পাঠিয়ে দিবে। ভাইয়া সবার তো আর আপনার মতো মাথা না, আমাদের মাথায় যায় না এত আমি আমি তাড়াতাড়ি। আমি ওটাই বলতে চাচ্ছি যে তোমাদের যতটুকু মনে হয় যে আজকে এর বেশি দরকার নেই, আমাকে একটু জানাবা। আমার টার্গেট অনেক বেশি থাকে হয়তো বা, আবার কোনো কোনো ক্ষেত্রে যদি কম হয়ে যায় সেটা বলবো যে ভাই আজকে কম পড়াইছে না, একটু বেশি পড়া যাবে, আজকে আমাদের মাথায় ফ্রেশ আছে। আচ্ছা, আমরা এতক্ষণ কি বললাম? প্রেসারের দুইটা সমীকরণ পড়ছি, দুইটা সমীকরণ। একটা পড়লাম হচ্ছে তোমার এই যে প্রেসারের একটা সম্পর্ক পড়লাম হচ্ছে বেগের সাথে, আর একটা সম্পর্ক হচ্ছে ঘনত্বের সাথে। তারপর পড়লাম হচ্ছে গতিশক্তির সমীকরণ, গতিশক্তি প্রেসারের সাথে কিভাবে সম্পর্কিত। তারপর পড়লাম যে 1 মোলের জন্য গতিশক্তি, তারপর 1 মলিকিউলের জন্য গতিশক্তি।
এখন করব বেগ, বেগের সম্পর্ক, গড় গতি বেগ, 6টা সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, E is equals to, it is equals to 3/2 RT। এখন এটা ছিল 1 মোলের জন্য, ফর 1 মোল। এখন যদি n সংখ্যক মোল থাকে সেক্ষেত্রে আমার হবে E is equals to 3/2 nRT। n দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি, 1 মোল। না, হ্যাঁ, বড় এন হবে না, মানে ক্যাপিটাল এন হবে না? আমি n মোল বলছি, স্মল n মোল। স্মল n মোলের জন্য হলে জাস্ট যত মোল তত দিয়ে গুণ করব 1 মোলটাকে। না না না, ওইটা না, ঠিক আছে, মানে আমি বললাম কি আমরা সব সময় যে এন মোল বললে ক্যাপিটাল এন ধরি না, তাই। আমরা গত ক্লাসে স্মল n ধরছিলাম, PV is equals to nRT, এখানে n মোল, স্মল n না? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে এই হচ্ছে আমার n মোলের জন্য গতিশক্তি, ফর n মোল। আমাকে বললো যে ভাইয়া রিপিটেশনও বেশি হচ্ছে, এত রিপিটেশন করতে হবে না, বুঝতেছি, তাও হবে, আমি অনেক হেল্প হবে। এখন দেখো n টাকে আমি রিপ্লেস করব কেমনে? 3/2, n এর বদলে লেখা যায় কি স্মল m বাই ক্যাপিটাল M। এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে বস্তুর ভর, তারপর হচ্ছে RT। আচ্ছা, আচ্ছা, 1 মোল গ্যাসের জন্য প্রেসারের প্রথম যে সূত্রটা বলছিলাম সেটা কি ছিল? 1/3 of mNc বার স্কয়ার। আবার 1 মোলের জন্য করলাম কি 3/2 RT। এখন কি বলতেছি, সরি 1 মোলের জন্য হচ্ছে এইটা, আবার PV is equals to nRT সূত্র থেকে 1 মোলের জন্য আসে PV is equals to RT। এখন দুই সাইড থেকে PV সরাই দিই, এক সাইডে জাস্ট RT বসাই দিচ্ছি, তাহলে আমার ইকুয়েশন আসতেছে 1/3 of mNc বার স্কয়ার সমান সমান RT। আচ্ছা, তারপর আমার ইকুয়েশন আসবে c বার স্কয়ার সমান সমান 3RT বাই mn। আর mn ছিল হচ্ছে আবার 3RT বাই ক্যাপিটাল M। এটা হচ্ছে মোট ভর v আয়তনে। শোনো, এগুলো ইন্টার রিলেট না করতে পারলে কিন্তু কষ্ট হবে, খুব ইন্টার রিলেট করে করতে হবে, আমি যা বলতেছি একটু ইন্টার রিলেট করে করতে হবে। আচ্ছা, এখন দেখো কোনো একটা জায়গার মধ্যে গ্যাসের মোট ভর ফিক্স না, তাহলে m হচ্ছে ফিক্স, r হচ্ছে ফিক্স, 3 হচ্ছে ফিক্স, তার মানে আমার থাকতেছে শুধু 3 c বার স্কয়ার সমান সমান 3RT বাই m, বা এখান থেকে আমি পাচ্ছি c বার স্কয়ার সমান ইজ প্রপোর্শনাল টু t। তার মানে কোন একটা বস্তুর গড় বর্গ বেগ তার টেম্পারেচারের সমানুপাতিক, কোন গ্যাসের গড় বর্গ বেগ তার টেম্পারেচারের সমানুপাতিক। নতুন একটা সম্পর্ক পাইলাম। আমাদের এখনকার টপিক হচ্ছে বর্গবেগ নিয়ে। এই সমীকরণটা কিসের জন্য? এখানে যে সমীকরণটা পাইছি সেটা হচ্ছে 1 মোলের জন্য সমীকরণ, মাথায় রাখবা। এখন চিন্তা করো, জাস্ট এই সমীকরণটা আমরা কি পাইলাম? এই সমীকরণটা আমরা পাইছি c বার স্কয়ার সমান সমান 3RT বাই m, যেখানে m হচ্ছে টোটাল ভর, আর এটাকে ছোট করে লেখা যায় 3RT বাই mn। 3RT বাই mn, এখানে m হচ্ছে একটা অণুর ভর, n হচ্ছে টোটাল অণুর সংখ্যা। এখন এটা ছিল 1 মোলের জন্য, 1 মোলের জন্য। একটা মলিকিউলের জন্য হইলে আমি কি করব? এই আরটাকে আবার রিপ্লেস করব। আরটা কিভাবে রিপ্লেস করব? c বার ফর 1 মলিকিউল আমরা বোল্টজম্যানের ধ্রুবকটা ইউজ করি, যেটা হচ্ছে r বাই na।
তাহলে r কে রিপ্লেস করলে আমরা বলবো 3kT/m। এটা হচ্ছে ফর 1 molecule। মলিকিউল আর মোল আলাদা তাই না? মলিকিউল হচ্ছে অণু, মোল হচ্ছে 6.023 × 10⁻23 টা অণু। অনেক বেশি, অনেক বেশি। এবার বুঝতে পারো ডিফারেন্স? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, শেষ। আজকের এইগুলোই ছিল কাহিনী, মানে এইটুকু পর্যন্ত হচ্ছে তোমার গতিতত্ত্ব আদর্শ গ্যাসের সূত্রের আগ পর্যন্ত এইটুকুই। এখানে 6টা সূত্র মেইনলি পাবা। আমি চেষ্টা করব সূত্রগুলো একটু গুছায় লিখে দিতে। আজকে জাস্ট রাফের মতো করে লিখছি, খাতায় তোমাদের দেখাই দিকে গুছায় জাস্ট 6টা সূত্র একটা পেজে লিখে দিব, ছবি তুলে পাঠিয়ে দিব। আর কি পড়বা? এই ক্লাসে কিন্তু সময় শেষের দিকে, আর 2 মিনিট পরে হয়তো ক্লাস বন্ধ হয়ে যাবে। না ভাই, আজকে মাথায় অনেক ঢুকে গেছে। জি ভাইয়া। আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছিল? সূত্রগুলো আপনি ছবি তুলে গ্রুপে দিয়ে দিন। কথা কি ক্লিয়ার বোঝা গেছে এটা আগে বলো, কথাগুলো বুঝছো? জি ভাইয়া। ওটা ইম্পর্টেন্ট। হয়তো বা এই টপিকটা একটু ঝামেলা, অনেক লম্বা ছিল, 3 পেজ যদিও, বাট প্রচন্ড পরিমাণে সূত্র, এবং প্রত্যেকটা সূত্র কোনোটা মলিকিউলের জন্য, কোনোটা মোলের জন্য। সো ডিফারেন্স গুলো যখন বুঝবা না, এটা দিয়ে কি মিন করে, টোটাল ভর নাকি একটা অণুর ভর, এগুলো যদি তুমি না বুঝো তখন তুমি ম্যাথ করতে গেলে বসাইতে পারবা না ঠিক মতো, যে কোনটা অ্যাকচুয়ালি বসাতে হবে। সো এই কারণে একটু সময় নিয়ে দেখানো এই অংশটা। নেক্সট অংশটা দেখো, একটা জিনিস আছে যে গ্যাসের গতিতত্ত্ব এবং আদর্শ গ্যাসের সূত্র। এই জিনিসটা আমি তোমাদের জন্য হোম স্টাডি দিচ্ছি, হোম স্টাডি করবা। আমি তোমাকে নেক্সট দিন হয়তো বা গড় মুক্তকতার গড়, এই যে যেটা গড় মুক্তকতা আছে এখান থেকে শুরু করব। এটা হোম স্টাডি করলেই বুঝতে পারবা, যদি তোমার আজকের ক্লাসটা তুমি বুঝো। আর না হলে তো দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আজকে এটুকুই থাকলো। হ্যাঁ, কি ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।